বেসিক মেডিকেল ট্রেনিং দিব, হাইজিন ট্রেনিং দিব আমরা। ছোটোখাটো অসুখ বিসুখ হলে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবাটা দিতে পারবে। বড় কোনো যদি অসুখ হয় যেটা তার মনে হবে যে সেটা তার আয়ত্তের বাইরে, তখন সে রেফার করবে। এটা রেফারেল সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ করবো আমরা, সেটা তখন তারা রেফার করবে। এখন এই যে যাবে, যে তারা ঘরে ঘরে যাবে, মানুষকে ট্রিটমেন্ট দিবে, হাইজিন শেখাবে, এখানে গিয়ে তারা মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করবে যে ঠিক আছে এইভাবে লাইফস্টাইল খাওয়া দাওয়া হওয়া উচিত, যে আপনি চিনি বেশি খাবেন না, মিষ্টি বেশি খাবেন না, তাহলে ডায়াবেটিস থেকে রক্ষা পাবেন। আপনি ভাজা পোড়া এই ধরনের জিনিসগুলো খাবেন না, গরুর গোশত, চর্বি টর্বি এগুলো বাদ দিয়ে খেতে হবে। তার শাক সবজি বেশি খাবেন, গ্রিন ভেজিটেবল চেষ্টা করবেন বেশি খাওয়ার জন্য। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে কার্ডিয়াক সমস্যা কম হবে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো মানুষকে অ্যাওয়্যার করবে। কেন অ্যাওয়্যার করবে, কেন অ্যাওয়্যার করা প্রয়োজন, মানুষকে কেন এই বিষয়গুলো জানানোর প্রয়োজন? কারণ ওই যে ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন 2000 কিউ হচ্ছে, ওই কিউটাকে আমরা কমিয়ে আনতে চাইছি। আমরা ওই লাইনটাকে ওসমানী মেডিকেল কলেজের ক্যাপাসিটি হচ্ছে 1000 মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার প্রতিদিন। আমরা যদি এই কিউটাকে ধীরে 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 কমিয়ে আনতে পারি, আপনি তাহলে কিউটাকে কমিয়ে আনলে সরকারের উপরে খরচ কম পড়বে, প্রেশারটা কম পড়বে, খরচের স্টেটের খরচটা কম পড়বে, এবং যেই মানুষগুলো যাবে ট্রিটমেন্টের জন্য সেই মানুষগুলো আস্তে আস্তে বেটার ট্রিটমেন্ট পাবে এরকম। এবং আমাদের বোন যে বললো যে হসপিটালের বারান্দায় মানুষ শুয়ে থাকে বেডের অভাবে, সেটার পরিমাণও আস্তে 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 কমে আসবে। এটা যে 1 সপ্তাহ 1 বছর 2 বছরই যে ব্যাপারটা হয়ে যাবে তা না। আপনি যখন শুরু করবেন কাজটা, পলিসি নিয়ে যখন কাজ শুরু করবেন, সময় লাগবে, কিন্তু আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ। আমরা সকলে মিলে যদি কাজ করি, আপনাদের মতন ইয়াং ডাক্তাররা যখন ফুল ফ্লেজেড ডাক্তাররা আপনারা কাজ করবেন, আমরা ওই গোল আমাদের ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো। আর কেউ কোনো? আসসালামু আলাইকুম, আমি ডক্টর গালিব, ওসমানী মেডিকেল কলেজে সার্জারিতে এফসিপিএস ট্রেইনি হিসেবে। আবার মেডিকেল প্রশ্ন? আচ্ছা বলেন। আমার প্রশ্ন যেটা হচ্ছে, মানে আমরা অনেক কিছু দেখি স্যার, যখন যে ডিসেন্ট্রালাইজড হচ্ছে অনেক দেশে, উন্নত দেশগুলোতে ডিসেন্ট্রালাইজ হচ্ছে, আমাদের টারশিয়ারি হসপিটালগুলোর ডিসেন্ট্রালাইজ করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কি না? বা আমাদের হেলথ সেক্টরের যে বাজেট যেটা স্যার, সেই বাজেটের কোনো মানে রেশিও অল্টার করে, ধরেন আপনি একদম সেন্ট্রাল লেভেল থেকে শুরু করে এরপর উপজেলা এবং বিলো, এর মাঝখানে ডিস্ট্রিক্ট লেভেল আছে, ওগুলোতে আমরা ভাগ করে কমায় নিয়ে আসতে পারি কিনা? সেন্ট্রালে আমরা অলরেডি অনেক টারশিয়ারি হসপিটাল আছে, আমরা যদি ডিস্ট্রিক্ট লেভেলে এই বাজেটের পরিমাণ একটু বাড়াই, তা থেকে যদি আমরা উপজেলা লেভেলে আরও একটু বাড়াই, আমার মনে হয় পিপল উইল বি বেনিফিটেড। সেভাবে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? মানে বাজেট ডিসেন্ট্রালাইজড এবং ওই টারশিয়ারি হসপিটালগুলো যদি আমি ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে হয়তো আমার মানে সিলেটের পেশেন্টের কার্ডিয়াক স্টেন্টিংয়ের জন্য হয়তো ঢাকা যাওয়া লাগতেছে না। সেক্ষেত্রে পুরো ফ্যামিলি সহ 4-5 জন নিয়ে যাওয়া লাগে, দ্যাট উইল ইনক্রিজ দেয়ার কস্ট। আমরা যদি সেক্ষেত্রে একটা টারশিয়ারি হসপিটাল, আমাদের তো অলরেডি সেটা আছে, ডাক্তাররাও আছেন, দক্ষ চিকিৎসকরাও আছেন, আমরা ওইভাবে কোনো প্ল্যানে আগাতে পারি কিনা? ধন্যবাদ স্যারকে। হ্যাঁ, আপনার প্রস্তাবটা খারাপ না, তবে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমাদের যেহেতু আমরা এখনো অত ধনী দেশ না, আমাদের রিসোর্স কনস্ট্রেইন যেহেতু আছে আমাদের, আমরা সব জায়গায় স্পেশালাইজ হসপিটাল হয়তো বা তৈরি করা সম্ভব না। আপনি কার্ডিয়াক সমস্যার কথা বলেন, আপনি বোধহয় কার্ডিয়াক স্টুডেন্ট প্রবলি। আচ্ছা, আমরা স্টেন্টিং ধরি, বাইপাস ধরি, যেটাই ধরি বা এই ধরনের ধরি, এটা হতে পারে যে আমরা ইনিশিয়াল স্টেজটা, ধরেন ওসমানী মেডিকেল কলেজ ইনিশিয়াল স্টেজটা সে সামাল দিল। এটা ইভেন আমি ইউকেতেও দেখে এসেছি যে আপনি এই পার্টিকুলার এলাকায় আছেন, আপনারা হয়তো আল্লাহ মাফ করুক, আপনার হয়তো কার্ডিয়াক প্রবলেম হলো, কিন্তু আপনার বাড়ি থেকে হয়তো 7 মাইল দূরে আরেকটা হসপিটাল আছে যেটাতে কার্ডিয়াক স্পেশালাইজ যেটাতে তারা, আপনার যদি প্রবলেম হয়, আপনি যদি এমার্জেন্সি কল করেন, এমার্জেন্সি আপনাকে প্রথমে আপনার বাড়ির পাশেরটা নেবে, কিন্তু আপনার যদি তখন এমার্জেন্সিতে ম্যানেজ হয়ে যায় তো ঠিক আছে, তা নাহলে আপনাকে ওরা ওখানে রাখবে না, ওখান থেকে ওরা আসল যে হসপিটাল যেটা আসলে কার্ডিয়াকের জন্য স্পেশালাইজ, সেখানে আপনাকে ওরা নিয়ে যাবে। তো আমরা যদি কেউ হয়তো বলে থাকতে পারেন যে জেলায় জেলায় আমরা স্পেশালাইজড হসপিটাল করব, আমাদের ধারণা এটা পসিবল না। এটা পসিবল না, মানে রিসোর্স আপনি ওইভাবে ম্যানেজ করতে পারবেন না। আর আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সে কারণেই আমরা ওই যে প্রাইমারি যে প্রিভেনশন, যেই শব্দটা আমি বলতে ভুলে গেছি, ওই জন্যই আমরা প্রিভেনশনের উপরে জোর দিতে চাচ্ছি। আপনি যদি প্রথমেই মানুষ অসুস্থ না হয়,
এই ব্যবস্থাটা যদি আস্তে আস্তে গ্রহণ করেন, তখন এই বিষয়গুলোর উপরে চাপ কমে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আলিফ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি যে আপনি সবসময় ইউথ ইন অ্যাকশনে বিশ্বাসী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে বর্তমানে বাংলাদেশে ২৬ লাখ বেকার আছে, এর ভিতরে শিক্ষিত বেকারই হচ্ছে ৯ লাখ। তরুণদেরকে নিয়ে, অর্থাৎ এই বেকার জনগোষ্ঠীকে নিয়ে আপনার স্পেসিফিক কোনো প্ল্যান আছে কিনা? থ্যাংক ইউ। আপনি ২৬ লাখ বললেন বোধহয়, তাই না? জি। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ২৬ লাখ, বা আমার মনে হয় বাস্তবে এটার সংখ্যা অনেক বেশি হবে, জি। কম না, বরং অনেক বেশি হবে। আমাদের যেটা চিন্তা ভাবনা আছে, আমাদের যেটা পরিকল্পনা আছে, বিএনপি যেটা পরিকল্পনা আছে, দেখুন আমাদের এখান থেকে মানুষ প্রতি বছর বিদেশে যায় প্রায় ১০ লাখের মতো মানুষ বিদেশে যায়। আপনি যে পরিসংখ্যানটা দেখেন, এই ১০ লাখের মধ্যে প্রায় ৭ লক্ষ মানুষ যারা যায় তারা হচ্ছে আনস্কিল্ড মানুষ। ফলে তাদের যাওয়াটা, তাদের পরিশ্রমটা দেশের অর্থনীতি হোক, তার নিজের জন্য হোক, কোনো ভ্যালু অ্যাড করছে না। আচ্ছা, আপনি যেই মানুষগুলোর কথা বললেন, এই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে। এই প্রতিভাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, আমরা যেমন ধরেন আপনি সিলেট এলাকায় থাকেন, আপনি আপনার শিক্ষার লেভেলটা যেটাই হোক না কেন, সবসময় যে আপনি যেই লাইনে পড়াশোনা করেছেন সবসময় যে সেই লাইনে আপনি জব পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আপনার যদি আপনার এই যেই লাইনে আপনি পড়াশোনা করেছেন এর বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে, যেটা আপনি ট্রেনিংয়ের মাধ্যমে সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছেন, শিখেছেন, আমরা সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এখন ধরেন আপনি পড়ালেখা কোন সাবজেক্ট করছেন? কৃষি, এগ্রিকালচারে পড়ছেন আপনি, বসেন, থ্যাংক ইউ। কিন্তু ধরেন আপনার ইলেকট্রনিকের ব্যাপারে ইন্টারেস্ট আছে, আচ্ছা, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন অফ টাইমে, মানে যখন আমার হাতে সময় থাকতো, আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিংয়ের তৈরি করতাম। কেউ দেখে বলতো আপনার তো ইঞ্জিনিয়ার হওয়া ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো লাগতো। এখন আপনিও হয়তো পড়ছেন আপনি এগ্রিকালচারে, কিন্তু আপনার হয়তো ধরেন ইলেকট্রনিক্স আপনার ইন্টারেস্ট আছে। আমরা দেশে আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলাকে আমরা মডার্নাইজ করতে চাই, এগুলাকে আমরা ইজি করতে চাই। এগুলাকে মডার্নাইজ করার মাধ্যমে আপনার মতন যারা এরকম আছেন, আপনি পড়ালেখা ঠিকই শেষ করেন, কিন্তু আপনার জবের জন্য ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেনিংটা যদি এরকম কিছু একটা থাকে, সেক্ষেত্রে আপনার ইউরোপের কোনো দেশে হয়তো আপনার ইজি হবে তখন জবটা পাওয়া। এবং এই জিনিসটাকে আমরা মডার্নাইজ করার মাধ্যমে শুধু যে ট্রেনিংয়ের ব্যবস্থা করব তা না, সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটাও করব। যেমন আপনাকে আমি উদাহরণ হিসাবে বলি, এই মুহূর্তে আপনি যদি জাপানে দেখেন, জাপানে আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের পপুলেশনের প্রায় 40-45% হচ্ছে এই মুহূর্তে ইয়াং জেনারেশন, কিন্তু আপনি যদি জাপানের পপুলেশন ডায়নামিক দেখেন, দেখবেন যে এটা রিভার্স। ওদের ওখানে এল্ডারলি, বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং মানুষের সংখ্যা কম। এখন ওদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো চালানোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে, তাদের এগ্রিকালচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ স্বাভাবিক এগ্রিকালচারের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজ করার জন্য তো ইয়াং লোক দরকার, কারণ ওখানে শক্তির প্রয়োজন হয় অনেক সময়। যদিও তারা রোবট দিয়ে করছে, তারপরেও প্রয়োজন হচ্ছে। একটা বিরাট ক্ষেত্রে তাদের প্রয়োজন হচ্ছে, যেটা হেলথ কেয়ারের তার প্রয়োজন, কারণ এল্ডারলি মানুষ যারা আছেন তাদেরকে টেক কেয়ার করতে হয়। এখন আপনার যদি এর মধ্যে কোনো একটা ট্রেনিং থাকে আপনার, এবং সাথে যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানেন, তাহলে আপনি কিন্তু ইজিলি জবটা পেতে পারেন ওখানে। আমাদের যেই 10 লক্ষ মানুষ যাচ্ছে, এর মধ্যে 7 লক্ষ মানুষ যারা বাইরে যাচ্ছে, আনস্কিল লেভেল যারা যাচ্ছে, এদের মধ্যে আবার ম্যাক্সিমাম মানুষ যাচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে। এবং আপনি সিলেট থেকে যদি যান অথবা ঢাকা থেকে যদি যান, আপনি যদি এয়ারপোর্টে দাঁড়িয়ে আপনি যদি একটা পরীক্ষা নেন, দেখবেন সৌদি আরবে ঠিকই যাচ্ছে, কিন্তু সৌদি আরবের কালচার বলেন বা মিডল ইস্টের কালচার বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, কোনো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিন্তু আমরা যদি এই মানুষগুলোকে, এবং কি কি কাজের জন্য যাচ্ছে, সেই যেই কাজের জন্য যাচ্ছে তার কোনো ধারণা আছে এখানে, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে ধারণা নেই। এখন এটা তো একটা স্টাডির ব্যাপার, রিসার্চের ব্যাপার, যে ঠিক আছে সৌদি আরবে যারা যাচ্ছে বা পুরো হোল অফ মিডল ইস্টে যারা যাচ্ছে, তারা কি কি টাইপের কাজ করছে,
আমরা এটা ইজিলি রিসার্চ করে বের করতে পারবো যে এই ওয়ার্ক। এবং আমরা যদি একটা টিমকে দায়িত্ব দিই, আপনার মতন ইয়াং ছেলে এরকম ইয়াং একটা টিমকে দায়িত্ব দিয়ে, ঠিক আছে তুমি সৌদি আরবে, তোমরা বসে সৌদি আরবে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে নেক্সট 5 to 10 ইয়ার্সের মধ্যে তাদের কি কি ধরনের মানুষ লাগবে, আমরা ঠিক আপনার মতন ইয়াং ছেলে মেয়েদেরকে ওই ট্রেনিংগুলো দিব উইথ দি ল্যাঙ্গুয়েজ অফকোর্স। কাজী আপনি যখন, যেমন ওদের ওখানে এখন ইকোনমি ভালো হতে ওদের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হচ্ছে, ওদের বিভিন্ন রকম আপনার রিসর্ট তৈরি হচ্ছে, ওদের ওখানে রাস্তা তৈরি হচ্ছে, ওদের ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, সেখানে টিচার দরকার, সেখানে রোড ইঞ্জিনিয়ার দরকার, বিভিন্ন রকম মানুষ দরকার তাদের কাজের। কাজেই এই জিনিসগুলোকে যদি আমরা বের করে ফেলতে পারি যে নেক্সট 5 to 10 ইয়ার্স তাদের কি কি ধরনের মানুষ দরকার, আমরা যদি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে যদি ওইভাবে সাজিয়ে ফেলি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই, তাহলে আপনার মতন যারা যাবে বিদেশে তাদের জন্য কাজ পাওয়াটা অনেক ইজি হবে এবং মোটামুটিভাবে আপনি বেকার থাকবেন না, হয়তো এটা বলাই যেতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম তাসনিয়া আহমদ দিদি। আমি লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র। আমার প্রশ্নটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমি এখানে আপনার 8টা বা 9টা পলিসি দেখানো হয়েছে। একটা ছিল ফ্যামিলি কার্ডের বিষয়টা। আমি জানতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের ফাইন্যান্সিংটা কিভাবে হবে এবং এটার সাথে নারী ক্ষমতায়নের কি সম্পর্ক, এবং এর দ্বারা নারীরা কি শুধু সুবিধাভোগী হবে না প্রকৃতপক্ষে সমাজে নারীরা ক্ষমতায়নও হবে? ঠিক আছে, থ্যাংক ইউ, বসেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। প্রথমত ফ্যামিলি কার্ডের একটা স্যাম্পল কেমন হতে পারে আমার কাছে আছে, আপনার মধ্যে এর মধ্যে নিশ্চয়ই অনলাইনে বা বিভিন্নভাবে দেখেছেন ফ্যামিলি কার্ড। এখন এই ফ্যামিলি কার্ডটা কেন আমরা দিচ্ছি, প্রথমে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন প্রিভিলেজ নারী, আপনি লেখাপড়া শিখেছেন, আপনার পরিবার আপনাকে সেই সাপোর্টটা দিতে পেরেছেন। আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন প্রথমবার এবং দ্বিতীয়বার সময়টা কম ছিল, যাই হোক, ওনার সরকার থাকাকালীন সময়ে উনি একটা কাজ করেছেন যে আমরা সবসময় বইয়ে পড়েছি, বেগম রোকে এই দেশের নারীদের শিক্ষাকে উনি এনকারেজ করেছেন। বেগম খালেদা জিয়া যেহেতু বেগম রোকে আর সেই স্টেট অথরিটি ছিল না, বেগম খালেদা জিয়া যেহেতু সেই স্টেট অথরিটি ছিল, বেগম রোকের ওই পলিসিটা অর্থাৎ খালেদা জিয়া ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা ফ্রি করেছেন। ফলে এখন যে কোনো জায়গায় যদি যে কোনো এডুকেশন ইনস্টিটিউশন আমরা যাই, দেখবো যে এনরোলমেন্ট ছেলে মেয়ে সমান, ক্ষেত্র বিশেষে মেয়েদের এনরোলমেন্ট বেশি, মেয়েরা মোর সিনসিয়ার টু স্টাডি। আচ্ছা, এখন গত 25 বছর ধরে এই কাজটা হয়ে এসছে, এর মধ্যে অনেক মেয়েরা লেখাপড়া করেছে, তারা বড় হয়েছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আপনাকে যেরকম বললাম, আপনি যেরকম একজন প্রিভিলেজ যারা, তাদের মধ্যে আপনি একজন। এখন আমরা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে সবকিছুতে বাংলাদেশের অধিকাংশ নারী মানুষ তো বাস করছে গ্রামে, 70% মানুষ শহরের বাইরে বাস করছে। এই নারীদের অধিকাংশ বিভিন্নভাবে ডিপ্রাইভ, সামাজিকভাবে ডিপ্রাইভ। শিক্ষা হয়তো আছে, কিন্তু সেই শিক্ষাটাকে সে সঠিকভাবে কাজে যে ব্যবহার করবে সেটা হয়তো সে পারছে না রিসোর্সের কারণে এবং সামাজিক বিভিন্ন বাধ্যবাধকতা তারা আছে। আমরা যেটা করতে চাচ্ছি, বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি কম বেশি আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স বা ডাটা আছে, আমরা হিসাব করে দেখেছি 5 থেকে 6 জনের সদস্য সংখ্যা ধরলে এরকম পরিবারের সংখ্যা অন এন এভারেজ 4 কোটি পরিবার, এরকম শহর গ্রাম সব মিলিয়ে 4 কোটি পরিবার। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, অর্থাৎ পরিবারটা যে পরিচালনা, এরকম নারী, শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা, আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী, যে সংসারটা চালাচ্ছে, তার হাতে আমরা দিতে চাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই যখন সরকারের পক্ষ থেকে এরকম একটা রিকগনিশন দেওয়া হবে, একটা আইডেন্টিটি দেওয়া হবে নারীকে, স্বাভাবিকভাবে কিছুটা মানসিকভাবে এম্পাওয়ার্ড ফিল করবে সে। পরিবারের কাছে হোক, নিজের পরিবারের কাছে হোক, শ্বশুর বাড়ির পরিবারের কাছে হোক, একটা তার সম্মান হবে, সম্মানটা তার আরও বৃদ্ধি পাবে। এটা খুব স্বাভাবিক, এটা নর্মাল হিউম্যান সাইকোলজি। যার কাছে রিসোর্স থাকে মানুষ তাকে সম্মান করে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রথমে এক্সপেরিমেন্ট করব। আমরা, এটা সরকারের নিয়ম, আপনি যে কোনো কাজ যখন করবেন আপনাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে। আমরা দুভাবে করব, একটা হচ্ছে এই কার্ডের মাধ্যমে আমরা
একটি পরিবারকে ওই নারীর কাছে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা ক্যাশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর আরেকটা সাইডে আমরা যেটা করব, আমরা এর মধ্যে 10টা উপজেলা অলরেডি বের করেছি, আমরা আমাদের টিম যারা কাজ করছে বের করেছে সারা বাংলাদেশে। 5টাতে আমরা এরকম করব যে ওই পরিবারের নারীদেরকে আমরা 2 থেকে 2,500 টাকা মাসে ক্যাশ দেব। আর বাকি 5টা উপজেলায় আমরা যেই পরিবার, যেই নারীদেরকে ফ্যামিলি কার্ডটা দিব, তাদেরকে আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। এটা হতে পারে চাল, সাথে আলু, সাথে লবণ, সাথে তেল, মানে রান্নার কুকিং অয়েল, এরকম 4-5টা আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। আচ্ছা, এখন কি হবে? প্রথমত আপনি টাকা দিলে ক্যাশটা সে পাচ্ছে। আমাদের স্টাডি বা রিসার্চ যেটা বলে যে একজন নারীর কাছে যদি গৃহবধূ, সোজা কথা মানে ফ্যামিলি যে ওয়াইফ, তার হাতে যদি আপনি একটা রিসোর্স দেন, তাহলে যদি আপনি ক্যাশ দেন, সেইটা সে প্রথমে কোথায় কোথায় খরচ করতে পারে। আমরা ছেলেদের ক্ষেত্রে দেখেছি পকেটে টাকা থাকলে দোস্ত চলে আয়, গল্প করি, কিছুক্ষণ পরে টাকাটা নাই, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে, বিশেষ করে গৃহবধূর ক্ষেত্রে যখন আমরা দিচ্ছি টাকাটা, তখন আমরা দেখছি যে উনি টাকাটা খরচ করছেন প্রথমত তার ফ্যামিলির হেলথের পিছনে, যদি তার সেই সেন্সটা থাকে, উনি হেলথের পিছনে। দ্বিতীয়ত, অধিকাংশ নারী দ্বিতীয় জায়গায় খরচ করছে, সেটা হচ্ছে তার বাচ্চাদের এডুকেশনের পেছনে। থার্ড যে জায়গাটায় সে টাকাটা খরচ করবে, সেটা হচ্ছে যে ছোট ছোট জায়গায় সে ইনভেস্ট করবে, 5টা বা 10টা মুরগি কিনবে বা 2টা ছাগল কিনবে, এই ধরনের ছোট ছোট, অথবা একটা সেলাই মেশিন কিনবে, সে যদি সেলাইয়ের কাজ জানে, সে টাকাটা ইনভেস্ট করে। অর্থাৎ সে যে টাকাটা ইনভেস্ট করছে ওটা তার লোকাল ইকোনমিতে, গ্রাম, ইউনিয়ন, উপজেলা বা থানা বা পৌরসভা, এই লোকাল ইকোনমিতে ওটা রোটেট করছে ইকোনমিতে। আচ্ছা, এখন আপনি বলেন, আচ্ছা এখন আসেন এটা টাকার ক্ষেত্রে। আর যদি আপনি ফুড, এসেনশিয়াল ফুড আইটেম তাহলে দেন, তাহলে সংসার চালানোর জন্য তো তার একটা খরচ লাগছে, তার খরচটা তাকে দেওয়া হচ্ছে যে ঠিক আছে তুমি এইভাবে সংসার চালাও, এই টাকা। ধরেন তার সংসার চালাতে মাসে হয়তো, এখন যে যত দাম জিনিসপত্রের, 5-6 জনের যদি পরিবার হয়, মিনিমাম 5-7 হাজার টাকা তো লাগেই, মিনিমাম 5-7 হাজার টাকা লাগে অন অ্যান এভারেজ। তো এখন তাকে যদি আপনি 2 থেকে 2,500 টাকা ক্যাশ বা এসেনশিয়াল ফুড আইটেম দেন, তাহলে কি হচ্ছে, তার যেই টাকাটা সেখান থেকে সে হয় সেভ করতে পারছে, বা যেভাবেই হোক সেভ হচ্ছে, তো তার হাতে কিছুটা হলো টাকা জমা হচ্ছে। সেই টাকাটা সে তখন ওই ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ওই কাজগুলোতে সে ওই টাকাটা তখন বিনিয়োগ করবে, তার বাচ্চাদের এডুকেশনের পিছনে, তার ফ্যামিলির হেলথের পিছনে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই যখন আস্তে আস্তে একজন নারীর কাছে এই, হতে পারে এটা ক্ষুদ্র অ্যামাউন্ট, কিন্তু এরকম ক্ষুদ্র অ্যামাউন্ট আস্তে আস্তে জমতে শুরু করবে, তখনই কিন্তু মানুষ তাকে, একটু আগে যেই কথাটি বলেছি, কথাটি শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ থাকতে পারে, বাট এটি হচ্ছে বাস্তব। আপনার কাছে যখন রিসোর্স থাকে তখন আপনাকে সবাই সম্মান করবে, কাজেই তখন সে নারীটার মর্যাদা বৃদ্ধি পাবে, তার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। প্রথম 6 মাসে কিচ্ছু হবে না, প্রথম 1 বছরেও কিছু হবে না, প্রথম 2 বছরেও কিছু হবে না, 3, 4, 5 বছর পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা আসবে, ধীরে ধীরে পরিবর্তনটা আসবে। অর্থাৎ তার ইনভেস্টমেন্ট তাকে যখন আস্তে আস্তে রিটার্ন দিবে, সে কনফিডেন্ট হবে। আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি যে পরিমাণ কনফিডেন্ট হবেন, আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, আপনার কনফিডেন্সের পরিমাণটা অনেক বেশি হবে, তাই নয় কি? নর্মাল হিউম্যান সাইকোলজি। কাজেই ধীরে ধীরে কিন্তু তার পুঁজির পরিমাণ যত বাড়বে, সে তত কনফিডেন্ট হবে। একই সাথে তার পরিবার সুস্থ থাকছে, পরিবার সুস্থ থাকলে কিন্তু সে কনফিডেন্ট থাকছে, হাসি খুশি থাকে। একই সাথে যখন সে দেখছে যে তার ছেলেমেয়েরা আস্তে 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 পড়ালেখায় ভালো করছে, এগিয়ে যাচ্ছে, ওইটা মা হিসেবে তাকে আরো কনফিডেন্স দিবে, মা হিসেবে তাকে আরো কনফিডেন্স দিবে। ওটা আমরা যদি এভাবে পুরো জিনিসটাকে আমরা কল্পনা করি, এভাবে যদি আমরা প্ল্যান করি, এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন 5 থেকে 7 বছর পরে ওই গ্রামের ওই পরিবারটি না, ওই গ্রামের 10টি পরিবার এরকম মোটামুটিভাবে হেলদি, উইথ এ বেসিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উইথ এ ফাইন্যান্সিয়াল ক্যাপেবিলিটি। আপনি 10টি পরিবার ওই গ্রামের, ওই ইউনিয়নে 5টি গ্রাম আছে, প্রত্যেক 5টি গ্রামই আস্তে আস্তে ওরকম সেলফ সাফিসিয়েন্ট বা ইন্ডিপেন্ডেন্ট বা ওরকম পরিবার হলো। এইভাবে আপনি একটি গ্রাম, একটি ইউনিয়ন, একটি উপজেলা, এইভাবে জেলা এবং সামগ্রিকভাবে ধীরে ধীরে দেশ চিন্তা করেন। আস্তে আস্তে 4 কোটি পরিবারের যদি আপনি 2 কোটি পরিবারকে, 1.5 থেকে 2 কোটি পরিবারকেও যদি আপনি এই পর্যায়ে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 5 বছর পরে প্রত্যেকটি পরিবার, 4 কোটি আমরা বাদ দিলাম, প্রত্যেকটি পরিবার যদি ঠিক শৌখিনতার বশেও মিনিমাম 1-1.5 হাজার টাকাও যদি শৌখিনতার বশেও খরচ করতে পারে,
সেই ক্যাপাসিটি যদি তাদের থাকে, তাহলে আপনি চিন্তা করেন ইকোনমির গ্রোথটা কত বড় হচ্ছে। ইকোনমির গ্রোথটা অর্থাৎ ঠিক আছে, পরিবার পরিজনদেরকে নিয়ে মার্কেটে গেল, কিছু কিনলো, পরিবার পরিজনদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেল, রেস্টুরেন্টে খেলো, হোটেলে খেলো, তার মানে চিন্তা করেন ইকোনমিটা কত বড় হচ্ছে, কত স্ট্রেনদেন হচ্ছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি। এটাই হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য। আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা কোত্থেকে আসবে। এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আমার যতটুকু ধারণা হচ্ছে 138টা প্রজেক্ট কাজ করছে, বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদেরকে দিচ্ছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে, যদি খোঁজ করেন ভালো করে, আপনি দেখবেন যে 138টা পরিবারের মধ্যে যে কয়েক কোটি মানুষ আছে, অনেকেই আছে যাদের যেটা পাওয়ার উচিত না তারা সেটা পাচ্ছে, যাদের যেটা। এবং বিভিন্ন মিনিস্ট্রি 138টা প্রজেক্ট চলছে, হেফাজতলি চলছে, কোনো এটা নেই, এক এক মিনিস্ট্রি এক একটা পরিকল্পনা হলো, চালু করলো। কাজে আমরা এই পুরো রিসোর্সগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি। এটা গেল এক নম্বর। আমরা আমাদের নিজস্ব রিসোর্স থেকেই এই রিসোর্সটাকে বের করে নিয়ে আসবো। আমরা 138টার অনেকগুলোর হয়তো প্রয়োজন নেই, যেগুলো অ্যাসেনশিয়াল। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, রিসোর্স ব্যবহার করলে, যেখানে মানুষ এম্পাওয়ার্ড হবে, নারীরা এম্পাওয়ার্ড হবে, সঠিকভাবে রিসোর্সটা রাষ্ট্রে দেশের কাজে লাগবে, আমরা সেই জিনিসটাকে ওইভাবে গড়ে তুলতে চাইছি। আচ্ছা, এবার আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে এটা কারা পাবে। নিশ্চয়ই এটা আপনার একটা প্রশ্ন ছিল বা আসছে। আমরা প্রথমে এটা শুরু করতে চাইছি আন্ডার প্রিভিলেজ যেই জায়গাগুলো আছে, ডিপ্রাইভ যেই জায়গাগুলো আছে, সেখানকার ফ্যামিলি, নারী বা গৃহবধূ যারা আছে তাদেরকে দিয়ে। এটা একজন কৃষকের ওয়াইফ উনি যেমন পাবে, একজন ভ্যান চালকের ওয়াইফ উনি এটা পাবে, একজন ইমাম সাহেবের ওয়াইফ উনি এটা পাবে, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের ওয়াইফ উনি এটা পাবে, এটা ইউনো সাহেবের ওয়াইফ উনিও পাবে, একজন মুদির দোকানদারের ওয়াইফ উনিও পাবে, এটা ইভেন আপনিও পাবেন। বাট আপনার ক্ষেত্রে বা ইউনো সাহেবের ওয়াইফের ক্ষেত্রে বা ডিসি সাহেবের ওয়াইফের ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য না। আপনি স্বাভাবিক ওই সুবিধাটা নিতে চাইবেন না, আপনার নিজেরও তো দেশকে কিছু দেবার আছে, আপনি ওই স্যাক্রিফাইসটা করেন। অর্থাৎ এটা যেহেতু আপনার প্রয়োজন না, 2,500 টাকা না হলেও আপনার চলবে, আপনার এইটুক স্যাক্রিফাইস করার মতন শক্তি আপনার আছে, সামর্থ্য আপনার আছে, মানসিকতা আপনার আছে। আমরা সেই জন্য ধরে নিচ্ছি যে যাদের এটা প্রয়োজন নয় তারা এটা নেবে না। এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমরা তাদেরকে এরকম সবার জন্য কেন দিচ্ছি। দেখুন, ছোটবেলা সবারই ছিল, আমারও ছিল, আপনাদের প্রত্যেকে আছে। বাবা মা যখন বলতো এই ওই দিক যাবা না, তখন কিন্তু ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত, রাইট? ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত, না ওই দিকেই যেতে হবে, মানা করলো কেন? আপনি যখন এটার সিলেকশন দিয়ে দেবেন যে এ পাবে আর এ পাবে না, যে পাবে তো পেচ্ছা, যে পাবে না কি ব্যাপারটা এটা দেখতে হবে, পেতেই হবে অ্যাট এনি কস্ট। সেই জন্য আমরা বিষয়টাকে ইউনিভার্সাল করতে চাইছি, জেনারেল করতে চাইছি। অর্থাৎ আপনি যখন জানেন আপনি পাবেন, আমরা ধরে নিচ্ছি স্বাভাবিক নিয়মে, তার ফলে করাপশনের বিষয়টা কমে আসবে। 100% বন্ধ হবে আমি সেই কথা বলছি না, বাট কমে আসবে, যেহেতু তখন ধাক্কাধাক্কিটা হবে না, আর আমাকে দিতেই হবে, পেতেই হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসবে এবং আমাদের ধারণা করাপশনের পসিবিলিটিটা অনেক কমে আসবে। পেয়েছেন উত্তর? মাইক তো আমার হাতে নেই, আমরা হচ্ছে একটা প্রশ্ন দিতে পারবো। এগ্রিকালচার, হ্যাঁ এগ্রিকালচার মাই ফেভারিট সাবজেক্ট। এগ্রিকালচার, আচ্ছা আমি এগ্রিকালচারের কে করবেন? আমি ডিসাইড করেন আপনারা কে করবেন। আচ্ছা, আমি রাকিব হোসেন আফরাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার বিষয়ে পড়াশোনা করতেছি। এগ্রিকালচারের মানে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্সও আছে ওই জায়গায়। তো আমার প্রশ্নটা হলো যে আমরা দেখি যে বর্তমানে কিন্তু আমাদের দেশে কাক অনেক কমে গেছে। আমরা একসময় অনেক দেখতাম যে প্রতিদিন ঘুম ভাঙতো কাকের আওয়াজে, তো এখন দেখা যায় যে আমরা সিলেটে বিশেষ করে কাক কিন্তু কোথাও দেখাও যায় না, দু এক জায়গায় হয়তো গাড়ির হর্নের আওয়াজে ঘুম ভাঙে নাকি? মানে এখন গাড়ির হর্নের আওয়াজে ঘুম ভাঙে। তো কাকের বিলুপ্ত হওয়ার অন্যতম একটা কারণ হলো আমাদের বর্জ্য ব্যবস্থাপনার খুব বাজে অবস্থা আর কি। যেমন মানে আবর্জনা যেটা হলো সেটাও পলিউটেড হয়ে যাচ্ছে। তো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপির কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। এটা ঠিক কৃষি রিলেটেড না, এটা এনভায়রনমেন্ট রিলেটেড। আচ্ছা, আমরা কৃষিতে আসবো এটা বলে নিই। আপনার প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটার সাথে আমাদের দেশের মানুষের প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য, মন, মানসিকতা সবকিছু জড়িত। কিভাবে? আমার সিলেটেরটার ধারণা নেই, ঢাকারটার ধারণা আছে আমার, আমি ওটা দিয়ে উদাহরণ হিসাবে বলছি।
ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। আচ্ছা, এবং আপনি যদি বাংলাদেশের কম বেশি, আমি কালকে দেখে একটা জিনিস ভালো লেগেছে, কম বেশি সিলেট শহরটা যদিও পপুলেশন কম, তারপরে সিলেট শহরটা আমার কাছে রাতে যতটুকু দেখেছি অনেক পরিষ্কার মনে হয়েছে। আবর্জনার পরিমাণ যত্রতত্র সেভাবে নেই, অনেক পরিষ্কার, কোয়াইট ক্লিন মনে হয়েছে। তারপরেও তো ঢাকা শহর যদি আমরা দেখি, আমরা দেখবো যত্রতত্র ময়লা পড়ে আছে ঢাকা শহরে, এবং এই ময়লাগুলোর সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে যত্রতত্র পড়েতে এই ময়লাগুলো থেকে আস্তে আস্তে জীবাণু বের হচ্ছে। এই জীবাণুগুলো বাতাসে মিশছে, ওই বাতাসটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি। এখানে মেডিকেল স্টুডেন্ট যারা আছেন, আপনাদের পরিষ্কার ধারণা আছে, এই জীবাণুগুলো যেতে যেতে একসময় এমন হয় আমাদের নিজস্ব যে ইমিউন ক্যাপাসিটি আছে, সেই শরীরে যে রোগ প্রতিরোধক শক্তি আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে আল্লাহ মাফ করুক, বাট এমনও হতে পারে যে দেখা যাবে হয়তো 10, 15, 20 বছর পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এরকম পরিস্থিতি হতে পারে। আচ্ছা, তো প্রথমত আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে যে কি করলে আবর্জনা অর্থাৎ ময়লা কম করাটাই আমাদেরকে শেখাতে হবে, যে কোন কাজটা করলে ময়লাটা কম, ময়লা তো হবেই, কিছু তো ময়লা হবেই অবশ্যই, কিন্তু কি করলে আবর্জনা কম হবে, এই বিষয়টি, এই সেন্সটি প্রথমে মানুষকে শেখাতে হবে।